For the first time in my career, during last 20 years, I have seen Mr. Vikas Ranjan. His eyes was filled with tears while arguing, while defending on behalf of the hawkers. And he is doing the matter pro bono. So in absence of passion, we cannot defend the hawkers. That's the whole thing. We all salute. এই যে নিউজ চ্যানেলের দাদা বোনিরা দিদিমণিরা যারা আপনারা রিপোর্ট করছেন মহুয়া মৈত্র বিক্ষোভের মুখে পড়েছেন, মহুয়া মৈত্র কোনো বিক্ষোভের মুখে পড়েনি। এটা হচ্ছে বিজেপির 100টা বাদর জড়ো করে এখানে বাইরে থেকে এরা পুলিশের মদত দিয়ে ফেলছে। মহুয়া মৈত্র কোনো বিক্ষোভ নয়। পাবলিক যখন বিক্ষোভ করে না তখন আমরা বিক্ষোভ ফেস করেছি, আমরা জানি বিক্ষোভ কি। এখানে বিজেপির 4টে দালাল মিডিয়া লাগাচ্ছে যে বিজেপি বিক্ষোভ হচ্ছে। বিজেপির ফ্ল্যাগ নিয়ে দেখুন ভিডিওগুলো, বিজেপির ফ্ল্যাগ নিয়ে প্রত্যেকটার মুখ চেনা যাচ্ছে বিজেপির ফ্ল্যাগ নিয়ে, কোনো পাবলিক না, কোনো পাবলিক না। লিখুন আপনারা, এটা কোনো বিক্ষোভ না, দাঁড়িয়ে আছি এখনো ফ্ল্যাগ নিয়ে, কোনো বিক্ষোভ না। এই লাল গেঞ্জি পরা লোকটা, এই খালি গায়ের লাল গেঞ্জি পরা লোকটা, এরা এখানে এসে এরা এখনো রাস্তার ওদিকে দাঁড়িয়ে আছে আর পুলিশের পাশেই প্রত্যেকটা বিজেপির এদিকে ছিল যারা দিন পাটকে ছুটছিল প্রত্যেকটা। মানে আপনি স্যার মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিজেপি বলছেন? সম্পূর্ণরূপে, এতে কোনো সন্দেহ নেই। স্যার একটা বিতর্ক উঠে আসছে আবার নতুন করে, মাথাচাড়া দেওয়া শুরু হয়েছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির জামিনের জন্য সওয়াল করেছিলেন। এবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারি আটকাতে পারলেন। আপনি কি এবারেও আটকাতে চেয়েছিলেন গ্রেফতারি? যারা বলেন তারা তো মুশকিল হচ্ছে, আমাদের দেশের অধিকাংশ মানুষই না জেনে কথা বলেন, তো তার গ্রেপ্তারি অ্যান্টিসিপেটরি বেল রিজেক্ট হয়ে গেছে, আদালত সেটাকে মান্যতা দেয়নি। তারপরে পুলিশ যা আইনত করার করেছে। নমস্কার, আমি কবির। দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হয়েছেন, আপনারা প্রত্যেকেই জানেন। অদিতি মুন্সির আগাম জামিনের আবেদন গ্রাহ্য হলেও দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। এর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেবরাজ চক্রবর্তী বা অদিতি মুন্সির গ্রেফতারি এড়াতে চাইছেন, এরকম একটা ফলস নোশন তৈরি হয়েছিল। ফলস এই জন্য বলছি কারণ তিনি কখনোই আইনজীবী হিসেবে দেবরাজ চক্রবর্তী বা অদিতি মুন্সিকে বাঁচাতে চাননি, চেয়েছিলেন আইনকে বাঁচাতে। কারণ ভুলভাবে তাকে গ্রেফতার করা হচ্ছিল, ভুল ধারায় তাকে গ্রেফতার করা হচ্ছিল, ভুল পদ্ধতিতে তাকে গ্রেফতার করা হচ্ছিল, এবং তিনি যদি সেটি না রুখতেন তাহলে আমি আপনি যে কোনো সাধারণ মানুষ তার শিকার হতে পারতাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্য নিয়েছিলাম, আজকে আপনারা দেখতে পেয়েছেন। আমি শুরুতেই দেখিয়েছি কীভাবে তিনি আবেগমথিত হয়ে পড়েছিলেন হকার উচ্ছেদ বিরোধী মামলা করতে গিয়ে হাইকোর্টে। তার জুনিয়র আইনজীবী শামীম আহমেদ, তার ফেসবুক হ্যান্ডেল থেকে আমরা ভিডিওটি নিয়েছি। চোখে জল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ওভার ফোন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমি কথা দিচ্ছি আগামী দিনেও যোগাযোগ করার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব, আপনাদেরকে সরাসরি তাঁরও মহুয়া মৈত্রের বক্তব্য শোনানোর চেষ্টা করব। মহুয়া মৈত্রকে আক্রান্ত হতে হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। আমার প্রশ্নটা একদম অন্য জায়গায়, আপনাদের কাছেও আমার প্রশ্ন রইল। মহুয়া মৈত্র একজন এমপি, একজন সাংসদ, তার বিরুদ্ধে আমি যদি ধরেও নিই স্বতঃস্ফূর্তভাবে কোনো জনরোষ তৈরি হয়েছে, তার তো আইনিভাবে তার শাস্তি পাওয়ার বা আইনের কবচ পাওয়ার অধিকার তার রয়েছে। এইভাবে যদি একজন সিটিং এমপিকে মব লিঞ্চিংয়ের শিকার হতে হয়, তাহলে আমি আপনি, আমরা যারা সাধারণ মানুষ, আমরা আগামী দিনে কতটা নিরাপদ? আপনি কি এই মব লিঞ্চিংকে সাপোর্ট করছেন? আমার প্রশ্ন রইল আপনাদের কাছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সম্পূর্ণ বক্তব্য শুনুন, এবং আপনারা যারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসছেন প্রত্যেককে অনুরোধ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার এই ছোট্ট একটি পদক্ষেপ আমাকে উৎসাহিত করবে। স্যার, এই মুহূর্তে সব থেকে বড় খবর, দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হয়েছেন, আপনি কি বলবেন? স্বাভাবিক, আইনের যা পদ্ধতি আছে পদ্ধতি হবে। আদালতে তিনি প্রেয়ার করেছিলেন অ্যান্টিসিপেটরি বেল, সেটা আদালত দেয়নি। এসে তার পরবর্তী অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করতেও পারতেন, নাও করতে পারতেন। এখন গ্রেপ্তার করেছেন, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, তারপর তিনি আবার বেলের প্রেয়ার করবেন, এটাই নিয়ম। স্যার একটা বিতর্ক উঠে আসছে আবার নতুন করে, মাথাচাড়া দেওয়া শুরু হয়েছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির জামিনের জন্য সওয়াল করেছিলেন। এবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারি আটকাতে পারলেন। আপনি কি এবারেও আটকাতে চেয়েছিলেন গ্রেফতারি? যারা বলেন তারা তো মুশকিল হচ্ছে, আমাদের দেশের অধিকাংশ মানুষই না জেনে কথা বলেন, তো তার গ্রেপ্তারি
অ্যান্টিসিপেটরি বেল রিজেক্ট হয়ে গেছে, আদালত সেটাকে মান্যতা দেয়নি। তারপরে পুলিশ যা আইনত করার করেছে। এখানে আবার গ্রেপ্তারি আটকাবার কি প্রশ্ন আসবে? দুজনের হয়ে আবেদন করেছিল, একজনকে আদালত দিয়েছেন অনুমতি, একজনকে দেননি। স্বভাবতই তার পরবর্তী পদক্ষেপ যাওয়ার হয়েছে, এতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি করার আছে? একেবারেই স্যার। স্যার, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব। আজকে দুপুরবেলায় একটি ভিডিও আমাদের সকলেরই চোখে পড়েছে। আপনার জুনিয়র আইনজীবী শামীম আহমেদ তিনি আপলোড করেছিলেন ভিডিওটি। আপনাকে রীতিমতো আবেগপ্রবণ দেখা গেল, মানে প্র্যাকটিক্যালি আপনার চোখে জল দেখা গেল আপনি যখন হকারদের হয়ে আজকে সওয়াল করছিলেন। স্যার, এতটা আবেগপ্রবণ হয়ে পড়লেন কেন? কি বিষয়? কি বলি বলুন তো, আবেগ প্রবণ হয়ে কেন পড়লেন তার তো কারণ না। এইভাবে যেভাবে নির্বিচারে মানুষকে গৃহহীন করা হচ্ছে, জীবিকাহীন করা হচ্ছে, কোনো আবেগ সম্পন্ন মানুষ কি আবেগবিহীন হয়ে থাকতে পারেন আমি জানি না। আমি সওয়াল করতে করতে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম স্বাভাবিকভাবেই। মানুষকে ঘরছাড়া করা, তার জীবিকা কেড়ে নেওয়া এটা সহজ কাজ, কিন্তু তাদের জীবিকা ফেরত দেওয়া বা তাকে আশ্রয় দেওয়া এটা কঠিন কাজ। সেই কাজটা সরকারের দায়িত্ব, এই সরকারের উল্টো কাজ করছে। আমি সওয়াল করতে করতে, আজকে ব্যাখ্যা করতে করতে যখন পরিস্থিতি বোঝাচ্ছিলাম, সেই সময় আবেগ এসে গেছে। কি করবো আর, আবেগকে তো আর ঠাকিয়ে রাখা যায় না। স্যার, এই অভিজ্ঞতা মানে আপনার এই মানে আপনি কতটা আবেগপ্রবণ মানুষ তার কিছুটা অভিজ্ঞতা আমারও আছে। স্যার, প্রসঙ্গান্তরে যাব। তার আগে একটা কথা, 30শে জুলাই পর্যন্ত হকারদেরকে হকার উচ্ছেদে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতিদের, অনেক কষ্ট করে বোঝাতে হচ্ছে। সবসময় সব বিচারপতিদের সবকে একই রকম সহমর্মিতা নিয়ে উপলব্ধি করেন না। হুম। আইনটা তো খুব যান্ত্রিক ব্যাপার না, আইন প্রয়োগের ক্ষেত্রে সমাজ বিশ্লেষণ, মানবিকতা অনেক কিছু বিচার করতে হয়, প্রয়োগ করতে হয়। যাই হোক, দেখা যাক। 30শে জুলাই পর্যন্ত আছে, 31শে জুলাই পর্যন্ত আছে, তারপর দেখবো 31শে আবার জুলাই যা পর্যন্ত। হয়। স্যার, আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে দেখা করবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বড় প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের প্রতীক কার? স্যার, এ তো একটা আইনি জটিলতা তো বটেই, আমি সে কথা যদি ছেড়েও দিই। এই ধরনের উদ্ভূত মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি দল, তার প্রতীক তার হাতছাড়া হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি কি বলবেন? দেখুন, কিছু মনে করবেন না, এই সব বিষয় নিয়ে আলোচনা করে না সময় নষ্ট করে লাভ নেই। হুম। আরএসএস তৈরি করেছে তৃণমূলকে, আরএসএস এর স্বার্থ পরিপুষ্ট হয়ে গিয়েছে, এখন তৃণমূলের রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই খেলা কিছুদিন চলবে, যাতে বিরোধী পরিষদটা যেভাবে বামপন্থীরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এবং মানুষ যখন তার জীবন জীবিকা আশ্রয় নিয়ে উপলব্ধি করতে পারছেন বামপন্থী ছাড়া আর কোনো বিকল্প নেই, তখন এই সমস্ত কিছু নাটক চলবে। তৃণমূলের কে কোথায় গেল, কে টাকা দিল, কি যায় আসে, সবই তো বিজেপি। এই কথাটা আমি কিছুতেই মানুষকে বোঝাতে পারছি না যে তৃণমূল আর বিজেপির মধ্যে মৌলিক পার্থক্য ছিল না, নেই, থাকবেও না। সুতরাং বিজেপি ক্ষমতায় হয়ে গেছে, তার মানে তৃণমূলই ক্ষমতায় আছে। মানে আপনি স্যার মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিজেপি বলছেন? সম্পূর্ণরূপে, এতে কোনো সন্দেহ নেই। স্যার, আরেকটি বিষয় জানতে চাইবো। আহ, আজকে এ নিয়ে অতীতেও আলোচনা করেছি স্যার আপনার সঙ্গে, তবুও আমি স্পেসিফিক্যালি জানতে চাইবো। একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, মানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মানুষ, তার বিরুদ্ধে যদি জনরোষ থেকেও থাকে, আমি জনরোষই বলছি, স্বতঃস্ফূর্ত জনরোষও যদি থেকে থাকে, আমি যদি সেটাকেও ভ্যালিড মনে করি যে তার একটা জাস্টিফিকেশন মানুষের দিক থেকে থাকলেও থাকতে পারে, কিন্তু পুলিশ প্রশাসনের কাজটা কি? আজকে দেখা গেল সিটিং এমপি মহুয়া মৈত্র তিনি ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন, তার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাওয়া যায়নি। আপনি কিভাবে দেখছেন তার গায়ে যেভাবে তাকে মব আমি লিঞ্চ করা হচ্ছে? ইতিমধ্যে একটা পোস্ট করেছি, এটা চূড়ান্ত অসভ্যতা, মধ্যযুগীয় বর্বরতা, যাকে আরএসএস বিজেপি লালন পালন করছে। মধ্যযুগীয় বর্বরতা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে, একজন বিজেপি বা আরএসএস এর লোক বলছেন যে হিন্দু মন্দিরেটাকে হিন্দুরা চুরি করেছে, তাহলে অপরাধ কোথায়? হুম। মানে এই জাতীয় বা এইটাই হচ্ছে সংস্কৃতি বিজেপি এবং আরএসএস। যারা এদের সমর্থক তারা বুঝে নিন। এরপর ওরা বলবেন যে হিন্দু মেয়েকে হিন্দু ধর্ষণ করেছে, অপরাধ কোথায়? হিন্দুকে হিন্দু খুন করেছে, অপরাধ কোথায়? এইভাবেই ফ্যাসিবাদী চিন্তা জন্ম নেয়। আমি যে কথা বারবার বলার চেষ্টা করছি এবং যার ফলে আমি প্রচন্ডভাবে আক্রান্ত হচ্ছি, তাতে কিছু আমার যায় আসে না, হুম। হুম। কিন্তু এই ওদের এই যে একটা মধ্যযুগীয় পচা গলা সংস্কৃতি যা লালন পালন করছেন আরএসএস এবং বিজেপি, হুম। তা মানুষকে ক্রমশ ক্রমশ মনুষ্যত্বহীন করে তুলতে চাইছে।
স্যার আমার প্রশ্নটা আবারও অন্য জায়গায়, যে মানুষের, আমি যদি ধরে নিই এতে বিজেপির বা আরএসএস এর কোনো হাত নেই, সাধারণ মানুষই স্বতঃস্ফূর্তভাবে তাদের বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশের কাজ তো তাকে নিয়ন্ত্রণ করা। সেটাও তো এই এখন তো পুলিশ নিয়ন্ত্রিত হচ্ছে বিজেপি দ্বারা। সাধারণ মানুষ কখনোই, এই যে ঘটনা ঘটছে এটা সংগঠিত ঘটনা, এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হলে প্রথম দিনই হতো। হুম। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এসব বলে লাভ নেই, কিন্তু এটা সংগঠিত এরা করছেন কেন, এটা মধ্যযুগীয় সংস্কৃতিতে ফিরে যেতে চান, এবং সেভাবেই পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব দর্শক। ঠিক তৃণমূল আমলে যেমন যখন সিপিআইএম এর উপর আক্রমণ হতো তারা নীরব দর্শক থাকতেন, তারা আক্রান্ত হলে টেবিলের তলায় চলে যেতেন, আজকে একই ঘটনা ঘটছে। আমি যে কথাটা বলেছিলাম যে জামা পাল্টেছে আর কিছু পাল্টায়নি, এই প্রতিটি ঘটনা সেটাকে তারই সত্যতা এবং যৌক্তিকতা প্রমাণ করছে। স্যার আরেকটি বিষয়, আপনার শেষ মতামত চাইবো, মানে এই বিষয়টা যদিও ঈষৎ পুরনো, তবুও আপনার মতামত চাইবো। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যেভাবে গুন্ডা দমনে অতি তৎপর হয়েছেন এবং বেআইনি যে কোনো ধরনের রোজগার বা তোলাবাজি, যে কোনো ধরনের রাষ্ট্রীয় বা বেসরকারি সরকারি সম্পত্তি ধ্বংস করা, সেখানে দেখা গেল শামস ইকবাল, তিনি ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ কাউন্সিলর, সকালবেলা জামিন অযোগ্য ধারায় মামলা হলো, বিকেলবেলা ছাড়া পেয়ে গেলেন, জামিন পেয়ে গেলেন। আপনি কিভাবে দেখছেন? ওই জামা পাল্টেছে একই ব্যাপার, মদের বোতলটা পাল্টেছে, ভেতরে বাংলা ধেনু মদ যা ছিল তাই আছে। সুতরাং যতই আপনি সুন্দর বোতলে ভরুন না কেন, চরিত্রটা যেমন থাকে তেমনই প্রকাশিত হয়। এদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে? কোথাও কোনো পার্থক্য আছে আমি তো খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।